এসেছে জীবন কৃষ্ণ সাহার আরো বহু কীর্তি। কারণ তার যে জীবন কৃষ্ণ বিধায়ক হওয়ার আগেও তিনি চাকরি বিক্রির এজেন্ট ছিলেন, আর বিধায়ক হওয়ার পর তিনি চাকরি বিক্রির নেটওয়ার্ক তৈরি করেছিলেন। তার নিচে আরো অনেক এজেন্টরা কাজ করতেন, আর তাদের মাধ্যমে তিনি এই চাকরি বিক্রির সম্পূর্ণ প্রক্রিয়া চালিয়ে যেতেন। এজেন্ট হিসেবে একসময় কাজ করতেন জীবন কৃষ্ণ, আর এবার তিনি নেটওয়ার্ক হয়ে গিয়েছেন। বিধায়ক হওয়ার পর 10 থেকে 12 জন নিয়ে এই নেটওয়ার্কের কাজ করতেন তিনি, এমনটাই জানা গিয়েছে। জীবন কৃষ্ণ ও তার স্ত্রীর অ্যাকাউন্টে ধাপে ধাপে 50 লক্ষ টাকা জমা পড়েছিল। অর্থের উৎস সম্পর্কে জীবন কৃষ্ণকে জেরা কোনো সদুত্তর দিতে পারেনি তৃণমূল বিধায়ক। জিজ্ঞাসাবাদের পর এমনটাই খবর ইডি সূত্রে। ইতিমধ্যেই জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করা হয়েছে ইডির তরফে। তাকে ব্যাংশাল আদালতেও পেশ করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করার পর্ব চলছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, গতকালকে আমরা দেখেছি যে ইডি হেফাজতে রয়েছেন তিনি, সেখান থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর এবার প্রকাশ্যে এসেছে তার আরো বহু কীর্তি, যেখানে ধাপে ধাপে তারা এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা জমা পড়েছে। তার কোনো হিসেব বা সদুত্তর তিনি দিতে পারেননি। দেখো, একেবারে জীবন কৃষ্ণ সাহা প্রসঙ্গে ইডি আধিকারিকরা যেটা দাবি করছেন যে তিনি বিধায়ক হওয়ার আগে চাকরি বিক্রির এজেন্ট হিসেবে তিনি কাজ করতেন এবং 10 থেকে 12 জনকে নিয়ে তিনি একটি নেটওয়ার্ক তৈরি করেন এবং তারাই মূলত এই চাকরি বিক্রির পুরো নেক্সাসটা চালাতো। এবং জীবন কৃষ্ণ সাহা ছাড়াও তার স্ত্রী টগরী সাহা, তার পিসি মায়া সাহা, এছাড়াও আরো যারা আত্মীয়রা রয়েছেন তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু ধাপে ধাপে প্রায় 50 লক্ষ টাকা জমা পড়েছিল। এবং এই যে বিপুল পরিমাণ অর্থ, তার উৎস সম্পর্কে জীবন কৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তিনি কোন রকম কোনো সদুত্তর দিতে পারেননি। মূলত জীবন কৃষ্ণ সাহা যেভাবে এই দুর্নীতিটা চালিয়ে গেছেন, তিনি যে বিপুল অঙ্কের টাকা সংগ্রহ করতেন চাকরি প্রার্থীদের কাছ থেকে, সেই টাকাগুলো দিয়ে নগদে জমি কেনা হতো এবং সেই জমিগুলো কিনতেন তার আত্মীয়দের নামে। তার 2 শ্যালকের নামে, নিতাই সাহা এবং গৌরব সাহার নামে জমি রয়েছে। তার গাড়ি চালক রাজেশ ঘোষের নামেও বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। অর্থাৎ এই কালো টাকাকে সাদা করার জন্য সম্পত্তি কেনাবেচা চলতো। এবং সেক্ষেত্রে ইডি আধিকারিকরা এখন যেটা চাইছেন সেটা হচ্ছে 5 বছরে জীবন কৃষ্ণ সাহার যারা আত্মীয়রা রয়েছেন তাদের সম্পত্তির যে হিসেব, এত বিপুল পরিমাণ সম্পত্তি যে বেড়েছে, কিভাবে এত সম্পত্তির মালিক তারা হলেন, সেইগুলোই তারা খতিয়ে দেখতে চাইছেন। যে কারণে জীবন কৃষ্ণের স্ত্রী বা পিসির আয়কর রিটার্নের ডিটেলস তারা চেয়ে পাঠিয়েছেন এবং ইতিমধ্যে জীবন কৃষ্ণ সাহার স্ত্রী এবং তার পিসি মায়া সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে। অর্থাৎ সব মিলিয়ে এই চাকরি চুরির যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির ক্ষেত্রে যেভাবে টাকাকে সাইফোনিং করা হয়েছে সেই সংক্রান্ত তথ্য ইতিমধ্যে ইডি আধিকারিকরা আদালতে জমা দিয়েছেন। বেশ, ধন্যবাদ মৌমিতা। জীবন কৃষ্ণ হিমশৈলের চূড়ামাত্র। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই গোটা ঘটনার পর এমনটাই মন্তব্য করছেন। তিনি বলছেন জীবন কৃষ্ণ হিমশৈলের চূড়ামাত্র। গোটা মন্ত্রিসভায় এই চুরিতে যুক্ত আছে। মন্ত্রিসভা চোর হলে তার দায় মুখ্যমন্ত্রীরও। মুখ্যমন্ত্রী এবং তার পরিবার সব থেকে বেশি সুবিধাভোগী, সব থেকে বড় সুবিধাভোগী তারাই, এমনটাই মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি ঠিক কি বলেছেন শুনবো। আরে জীবন কৃষ্ণ তো আসল নয়, এটা তো তাড়াতাড়ি কাঁচা ছবি, 12ই আগস্টের পুরনো ছবি নয়। জীবন মাল তুলেছে, মালটা তো নিজে রেখেছে কিছুটা, ভুল মালটা তো গেছে কোথায়, তো ছবি বলেছে। সমঝদার কা তো ইশারাই কাফি হ্যায়, ছবি কথা বলে। अरे पिक्चर देख लीजिए ना, समझदार का तो इशारा काफी है ना, पिक्चर तो बात कर रहा है इधर। यस, ये मेरा बात नहीं काकू, কি বৈঠক ডিকুচু, সেখানে কি আলোচনা হয়েছে আপনি তো ভিডিওগ্রাফি নয়, আলোচনা জানবেন কি? বকেয়া ছিল কিনা জীবনের কাছে, হিসাবপত্র হচ্ছিল কিনা আপনি বলুন। কত তুলেছো, কত জমা দিয়েছো, কত বাকি আছে, সেই হিসাবও তো হতে হবে। দাদা মাগলো কেন? যদি রাজনৈতিক বন্দী হয়ে থাকে, ইডি যাবে, দরজা খুলে দিবে, বলে চলুন কোথায় নিয়ে যাবে। এর আগে পুকুরে ঝাঁপ দিয়েছিল, এবারে নালাতে ঝাঁপ দিয়েছে। জীবন কৃষ্ণের সঙ্গে 12ই আগস্ট অভিষেকের বৈঠক হয়। গ্রেফতারির আগেই অভিষেকের সঙ্গে বৈঠকে বসেছিলেন জীবন কৃষ্ণ সাহা। ছবি দেখিয়ে এমনটাই দাবি করছেন শুভেন্দু অধিকারী। হয়তো কোনো বকেয়া নিয়ে হিসেব চলছিল, এমনটাই বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার। তিনি ঠিক কি দাবি করেছেন শুনবো। এই ব্যবস্থাটাতে জীবন কৃষ্ণ সাহা বা এরা বা এই ডোমকলের চেয়ারম্যান এমএলএ জাফিকুল বা এরকম যারা আছেন, এগুলো সব হিমশৈলের চূড়া মাত্র।
পুরো মন্ত্রিসভাটা চোর, আর মন্ত্রিসভা চোর হলে মুখ্যমন্ত্রী নিজে চুরিতে নেতৃত্ব দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, তার পরিবার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। এসএসসির নিয়োগ দুর্নীতির তদন্তে এবার ভয়েস স্যাম্পল সংগ্রহ, 5 জনের ভয়েস স্যাম্পল ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে আর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে সিবিআই। সুবীরেশ ভট্টাচার্য, পঙ্কজ বানসাল, পর্ণা বসু এদের ভয়েস স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 5 জনের ভয়েস স্যাম্পল ইতিমধ্যেই সংগ্রহ করেছে সিবিআই। সুবীরেশ ভট্টাচার্য, পঙ্কজ বানসাল, পর্ণা বসু, সমরজিৎ আচার্য সহ 5 জনের ভয়েস স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। নমুনা নেওয়ার প্রক্রিয়া ও ভিডিও রেকর্ডিং করা হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, দেখো একেবারে গত 16ই মে সিবিআই স্পেশাল কোর্টে একটি খামবন্ধ ভিডিও ফুটেজ জমা দেয়। সেখানে দেখা গিয়েছিল যে বিকাশ ভবনের একটি অফিসে বসে একটি বৈঠক হচ্ছে এবং সেখানে মূলত পরিকল্পনা করা হচ্ছে যে পরীক্ষা না দিয়ে যারা গ্রুপ সির ক্যান্ডিডেটরা রয়েছেন তাদেরকে কিভাবে পাশ করিয়ে দেওয়া হবে। এবং বৈঠকে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে থেকে একজন মোবাইলে সেই ভিডিও রেকর্ড করেন। পরবর্তীকালে যদিও সেই মোবাইল থেকে ভিডিওটি ডিলিট করে দেওয়া হয়েছিল, কিন্তু সিবিআই সেই ফোন বাজেয়াপ্ত করার পর সেই ভিডিওটি রিট্রিভ করে এবং গ্রুপ সির যে প্যানেল যে লিস্ট প্রকাশিত হয়েছিল তার ঠিক 2 সপ্তাহ আগে এই বৈঠক হয়। তো এই অডিও ভিডিও ফুটেজ তার সঙ্গে এই ভয়েস স্যাম্পল বা কণ্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখতে চান সিবিআই আধিকারিকরা, যে কারণে তারা আবেদন করেছেন। এবং 5 জন অর্থাৎ সুবীরেশ ভট্টাচার্য, পঙ্কজ বানসাল, পর্ণা বসু, সমরজিৎ আচার্য সহ আরো একজন 5 জনের কণ্ঠস্বরের নমুনা আজকে সংগ্রহ করা হয়েছে। গোটা বিষয়টা ভিডিও রেকর্ডিং করা হয় এবং এই কণ্ঠস্বরের নমুনা পাঠানো হবে ফরেন্সিক ল্যাবে। সেখানে এই অডিও ভিডিও ফুটেজের সাথে কণ্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখা হবে, তারপরে সেটাই রিপোর্ট জমা দেবে। মূলত এটাই তারা দেখতে চাইছেন যে সেই বৈঠক থেকে যে কথোপকথন উঠে এসেছিল বা সেই বৈঠকে যে আলাপ আলোচনা হয়েছে যে ক্যান্ডিডেটদেরকে পরীক্ষা না দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে, সেই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য মূলত এই ভয়েস স্যাম্পল আজকে সংগ্রহ করা হয়েছে এবং সেটাকে ফরেন্সিক ল্যাবে অডিও ফুটেজের সঙ্গে মিলিয়ে দেখা হবে। বেশ, ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে। এবার নিশানায় আরজিকর আন্দোলনের প্রতিবাদী চিকিৎসক সুবর্ণ এবং মানস গুমটা, এবার তাদেরকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাজিরার নোটিশ পাঠানো হয়েছে বউবাজার থানা থেকে। নিশানায় আরজিকর আন্দোলনের প্রতিবাদী মুখ চিকিৎসক সুবর্ণ গোস্বামী এবং মানস গুমটা হাজিরার নোটিশ পাঠিয়েছে বউবাজার থানা। 2রা ও 3রা সেপ্টেম্বর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে 2 চিকিৎসক নেতাকে। নতুন করে আবারও শুরু হলো বিতর্ক। হাজিরার নোটিশ পাঠিয়েছে বউবাজার থানা। আরজিকর আন্দোলনের প্রতিবাদী মুখ চিকিৎসক সুবর্ণ গোস্বামী এবং মানস গুমটা, তাদেরকে হাজিরার নোটিশ পাঠালো বউবাজার থানা। 2রা ও 3রা সেপ্টেম্বর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, আরজিকর আন্দোলনের বিতর্ক যেন আবার নতুন করে শুরু হলো, তার কারণ এই চিকিৎসক সুবর্ণ গোস্বামী এবং মানস ভূঁইয়াকে 2রা ও 3রা সেপ্টেম্বর হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একদমই তোমাকে জানিয়ে রাখবো যে আবারও নতুন করে বলতে গেলে সরকারি খাড়া নেমে আসছে এই চিকিৎসকদের ওপর, যারা আরজিকর আন্দোলনের প্রথম সারি চিকিৎসক বলা যেতে পারে। যেন সুবর্ণ গোস্বামী থেকে শুরু করে মানস গুমটা, তারা প্রত্যেকেই কিন্তু এই আরজিকর আন্দোলনের একেবারে প্রথম সারির আন্দোলনকারী বলা যেতে পারে। তাদেরকে আবার নোটিশ দেওয়া হলো, গতকালই রাত্রে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে 2রা সেপ্টেম্বর সুবর্ণ গোস্বামীকে বউবাজার থানায় হাজিরা দিতে হবে এবং 3রা সেপ্টেম্বর মানস গুমটা চিকিৎসক, তাকে কিন্তু হাজিরা দিতে হবে এবং হাজিরা যদি না দেয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। কার্যত হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। এবার কেন তাদের ডাকা হয়েছে, যেটা পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে গত বছর 8ই অক্টোবর মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত এক বিরাট মিছিল করা হয়। তুমি জানো আরজিকর আন্দোলন যেভাবে গত বছর হয়েছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে বারংবার মিছিল করা হয়েছিল, বারংবার তুমি জানো প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন চিকিৎসকরা এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে 8ই অক্টোবরও মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত এক বিশাল মিছিল করা হয়। সেই মিছিলের অনুমতি নাকি পুলিশের তরফ থেকে নেওয়া হয়নি, অর্থাৎ পুলিশের কাছ থেকে কোনো রকম অনুমতি এই চিকিৎসকরা নেননি। সেই কারণেই তাদেরকে ডাকা হয়েছে। যদিও চিকিৎসকরা বলছেন যে সেই মিছিলের যারা আহ্বায়ক ছিল তাদেরকে তারা চেনেনি না, অর্থাৎ এই মিছিলের আহ্বায়ক এই সুবর্ণ গোস্বামীও নয়, মানস গুমটাও নয়, এমনটাই কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন। এছাড়াও তোমাকে জানাবো যে তুমি জানো গত 20, 21,
22 3 দিনে কিন্তু 9 জন চিকিৎসককে, যারা এই আরজিকর আন্দোলনের প্রথম সারির মুখ, যারা অনশন করেছিলেন, তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, যারা অনশন মঞ্চে ডেকোরেটর ছিল তাদেরকেও কিন্তু বউবাজার ও হেয়ার স্ট্রিট থানায় ডেকে পাঠানো হয়েছিল। এবং আমরা সেটা দেখিয়েও ছিলাম যে ঋতব্রত ঘোষ থেকে শুরু করে অনুষ্ঠুপ মুখার্জি, যারা অনশন 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টা তাদেরকে জেরা করা হয়েছে। কেন? কারণ গত বছর এই 1 বছর আগে এই চিকিৎসকরা যে আন্দোলন করেছিলেন, কখনো তারা মিছিল করেছিলেন, এখন পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে সেই মিছিলে পুলিশের অনুমতি নেওয়া হয়নি, কোথাও তাদেরকে আন্দোলনে বাধা দেওয়া হয়েছে। আবারও জানো এই চিকিৎসকদের উপর একেবারে সরকারি খাড়া নেমে আসতে চলেছে। ধন্যবাদ স্বপ্না। আরজিকর আন্দোলনের প্রতিবাদী মুখ সুবর্ণ গোস্বামী, তিনি এই ঘটনার পর কি বলছেন শুনবো। দার্জিলিংয়ে কর্মরত সবাই জানেন, এখান থেকেই গতকাল সন্ধেবেলায় বউবাজার থানার এক এসআইয়ের ফোন পাই যে গত বছর 8ই অক্টোবর একটা কোনো কর্মসূচি হয়েছিল ধর্মতলায়। সেই সময় অনশন মঞ্চ চলছিল, কলকাতায় অসংখ্য মিছিল হচ্ছিল। ঠিক কোন মিছিলের জন্য জানি না, সাধারণ মানুষের নাকি রাস্তায় যাতায়াতে অসুবিধা হয়েছে। তার সাক্ষী হিসাবে আমাকে ডাকা হয়েছে, তলব করা হয়েছে। বলা হয়েছিল যে সেপ্টেম্বরের 3 তারিখে হাজিরা দিতে হবে। আমি সেই মতো করে কাল রাত্রেই টিকিট কেটে রাখি 3 তারিখে, কিন্তু আজ সকালে যখন মেল পাই তখন দেখি 2 তারিখে ডাকা হয়েছে। আমি সংশ্লিষ্ট অফিসারকে অনুরোধ করেছি যে আমাকে যাতে 3 তারিখেই হচ্ছে আমার সাক্ষ্য নেওয়া হয়, ফলে 2 তারিখে আমি আবার টিকিট পাবো। আমার অসুবিধা, ছুটি ছাটারও সমস্যা আছে। আমাদের রাজ্যে আপনারা জানেন যে হচ্ছে চোর, গুন্ডা, বদমাশ তাদের তলব করা হয় না, একবারও হচ্ছে যে পুলিশ তলব করে না যতদিন না সিবিআই বা ইডি তলব করেছে, এবং তলব করলেও যায় না। আমাদের রাজ্যের আইনমন্ত্রীকে একাধিকবার তলব করেছে, কিন্তু সিবিআই তলব করলেও তিনি অগ্রাহ্য করেছেন। সেখানে আমরা যারা আইন মেনে চলি, আমরা আইনমন্ত্রীর পদাঙ্ক অনুসরণ করব না, আমরা আইন মেনেই চলবো এবং পুলিশকে তদন্তে সহযোগিতা করবার জন্য আগামী 3 তারিখ বউবাজার থানায় হাজির থাকব। আমি তাল কাটলো মুখ্যমন্ত্রীর বর্ধমানের ভাষণে। আর সেখানে সে ভাষণ চলাকালীন নিয়োগের দাবিতে 2022 সালে টেট উত্তীর্ণ 15 থেকে 20 জন চাকরি প্রার্থী প্ল্যাকার্ড হাতে দাবি জানান তাদের। এই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর। দেখতে থাকুন প্রাইম টাইম। তাল কাটলো মুখ্যমন্ত্রীর বর্ধমানের ভাষণে। সেখানে ভাষণ চলাকালীন 2022 সালের যারা টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী তারা রীতিমতো প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে পড়েন, নিজেদের নিয়োগের দাবি জানান। সেই সময় রীতিমতো বিরক্ত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী, চরম বিরক্তিও প্রকাশ করেন তিনি। বর্ধমানে মুখ্যমন্ত্রীর ভাষণে দর্শক আসন থেকে পোস্টার হাতে বিক্ষোভ দেখান 2022 সালের 15 থেকে 20 জন চাকরি প্রার্থী। পোস্টার দেখে ভাষণ থামিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়, চরম বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এটা কি হচ্ছে? মিটিংটা ব্যাহত হচ্ছে, প্লিজ। বর্ধমানে মুখ্যমন্ত্রীর সভায় তাল কাটলো, দর্শক আসনে পোস্টার হাতে বিক্ষোভ, নিয়োগ চেয়ে পোস্টার কয়েকজনের। পোস্টার দেখে ভাষণ থামান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, চরম বিরক্তি প্রকাশ করেন তিনি। আমরা জল গ্রামাঞ্চলে 7বার এমপি ছিলাম, মাসে কিছু না হলেও 2.5 থেকে 3 লাখ টাকা পেনশন। বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছেন প্রতিনিধি বিধানচন্দ্র, দেখব। বর্ধমানে মিউনিসিপ্যাল হাই স্কুলে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় হঠাৎই তাল কাটলো। মুখ্যমন্ত্রী তখন মঞ্চে বক্তব্য রাখছেন, আর সেই সময় দর্শক আসনের প্রথম সারিতে বসা বেশ কিছু মহিলা হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে পড়লেন। সেই প্ল্যাকার্ডে তাদের দাবি ছিল 2022 সালের টেট পরীক্ষার পর তাদের কোনো নিয়োগ হয়নি, অবিলম্বে নিয়োগের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি ছিল এই প্ল্যাকার্ডগুলিতে। এবং 20 থেকে 22 জন এই ধরনের টেট পরীক্ষার্থী যারা ছিলেন তারা বসেছিলেন এই আসনে, এবং তারা দাঁড়িয়ে পড়েন। তড়িঘড়ি প্রশাসনের পক্ষ থেকে তাদের হাত থেকে প্ল্যাকার্ডগুলি কেড়ে নেওয়া হয়। তারা যদিও যেটা জানিয়েছেন যে তাদের দীর্ঘদিন নিয়োগ হয়নি, 2022 সালের পর থেকে অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া চালু করার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি জানানোর জন্যই তারা সেখানে হাজির হয়েছিলেন। এই সময় যে ঘটনাটি ঘটে, মুখ্যমন্ত্রীর বক্তব্য তিনি হঠাৎই বন্ধ করে দেন, তাল কেটে যায় এবং কিছু সময় পর তিনি আবার বক্তব্য শুরু করেন। তবে গোটা ঘটনায় তিনি বিরক্তি প্রকাশ করেন, একেবারে অস্বস্তিতে পড়েছেন এমনটাও বলা যেতে পারে। টেট পরীক্ষার্থীরা যারা জানিয়েছেন যে অবিলম্বে তাদের নিয়োগ করতে হবে, এমনটাই তাদের দাবি, এবং সেই দাবিতেই তারা এদিন হাজির হয়েছিলেন। এদিন এই প্রশাসনিক যে সভা হয়েছে সেখানে একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন হয়েছে। পাশাপাশি 14টি জেলায় জমির পাট্টা বিলি করা হয়েছিল এদিনের
মঞ্চ থেকে। মঞ্চে বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী একেবারে তীব্র ভাষায় বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছিলেন। নির্বাচন কমিশনকে বিজেপির লালিপপ বলে কটাক্ষ করতেও ছাড়েননি। বর্ধমান থেকে বিধান চন্দ্র, নিউজ টাইম। বর্ধমানে রীতিমতো মুখ্যমন্ত্রীর বর্ধমানের ভাষণে একেবারে তাল কাটলো বলা চলে, কারণ যখন ভাষণ চলছিল সেই সময় নিয়োগের দাবিতে পোস্টার হাতে দাঁড়িয়ে পড়েন চাকরি প্রার্থীরা। তাদের নিয়োগের দাবি জানান তারা যারা 2022-এ টেট উত্তীর্ণ, তাদের মধ্যে 15 থেকে 20 জন এই দাবি জানিয়েছেন। কি দাবি তাদের শুনে নেব। আমরা আর পারছি না, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বড় আশা করে এসেছিলাম, কিন্তু আমরা দেখা করতে পারিনি। এটা আমাদের দুর্ভাগ্য, আমাদেরকে আটকানো হয়েছে, আমরা যেতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা সেই 22 সাল থেকে ঝুলে আছি, আমরা আর পারছি না। পরীক্ষা 2 মাস আগে আমার মা মারা গেছে, আজকে বড্ড বেদনা, হৃদয় নিয়ে আবার বাড়ি ফিরে। প্ল্যাকার্ড কেড়ে নেয়, এই ঘটনার পরেই চাকরি প্রার্থীদের হাত থেকে প্ল্যাকার্ড কেড়ে নেয় পুলিশ। ক্ষুব্ধ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রীতিমতো কিছুক্ষণের জন্য ভাষণ থামিয়ে দেন। কিন্তু তারপরেই সেই সময় মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন শোনাবো। কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা, মিটিংটা করতে দেবেন তো প্লিজ। আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না, আপনারা আপনাদের কাজ করে যান। এটা কি হচ্ছে? মিটিংটা ব্যাহত হচ্ছে। প্লিজ, আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন, ছবিগুলো পরে তুলতে পারেন তো, আগেও তো এসেছিলেন আপনারা, আগে তুলতে পারতেন। প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন, তা নাহলে কিন্তু আমি এবার ফিড দিয়ে দেবো মিটিংয়ের। দেখি কতক্ষণে আপনারা ঠিক হন। মুখ্যমন্ত্রীর বর্ধমানের ভাষণে দর্শক আসনে বসে থাকা টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা রীতিমতো সেখানে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সেখানে তারা নিজেদের নিয়োগের দাবি জানান। 2022 সালে টেট উত্তীর্ণ প্রার্থী তারা রীতিমতো হাতে পোস্টার নিয়ে তারা তাদের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন। তারপরেই একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, প্ল্যাকার্ড কেড়ে নেয় পুলিশ। ক্ষুব্ধ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। ঠিক সেই সময় কি বলছিলেন তারা, তাদের দাবি কি ছিল শুনবো। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কিছু দাবি বা কিছু আবদারি বলতে পারেন, আমরা সেগুলো আমরা তুলে ধরার জন্য এসেছিলাম আর কি। হ্যাঁ, পুলিশ তো আটকে ছিল, কারণ ওনারা নিরাপত্তা ওনার কাছে যেতে দেয়নি, কারণ ওনারা একটা নিরাপত্তা বলে অবশ্যই। কিন্তু আমরা চাই যে আপনাদের মাধ্যমে যেন আমাদের দাবিগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেন যে পৌঁছায়। আমাদের পর্ষদ থেকে বলা হয়েছিল যে ওবিসি সমস্যা মিটে গেলে আমাদের 72 ঘন্টার মধ্যে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। ওবিসি সমস্যা মিটে গেছে, তবু আমাদের কোনো নিয়োগের বিজ্ঞপ্তি আমাদের আসেনি। আজকের বর্ধমানের প্রশাসনিক সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও একযোগে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন ওর উচিত আমাদের চেয়ারগুলিকে সম্মান করা। ও কেন বলবে যে চোর চোর সবাই, এই কথাটি কেন বলবেন মুখ্যমন্ত্রী? ক্ষুব্ধ হয়ে প্রধানমন্ত্রীকে রীতিমতো তোপ দেখেছেন। বড় চোর উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার। চোর গদ্দারদের নিয়ে মিটিং করেন আপনারা, আপনাদের দোকান কাটা, তাই কান কাটার ভয় আপনাদের নেই। বর্ধমানের প্রশাসনিক সভা থেকে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন এদিন তিনি শুনে নেব। আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে। আমি তার চেয়ারকে সম্মান করি, কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি, তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা। কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি? উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর, মহারাষ্ট্রের আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর, বিহারের ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন। ইলেকশন আসলেই আপনারা রোজ আসেন। আমি চাই 365 দিনই আসুন। বিমান ফ্রি, হেলিকপ্টার ফ্রি, রাস্তা ফ্রি, খাবার ফ্রি, সবই তো পান ফ্রিতে। প্রধানমন্ত্রীর পাশাপাশি একযোগে নির্বাচন কমিশনকেও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন প্লিজ বিজেপির ললিপপ হয়ে যাবেন না, তাহলে দেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। এমনটাই বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোট এলেই এসআইআর, ভোটার লিস্টে নাম কাটা, বাংলার ভোটারদের ভোট দিতে দিন, এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি শুনবো।
নতুন করে ভোট আসলেই এনআরসি করতে হবে, ভোটার লিস্টে নাম কাটতে হবে। আর ইলেকশন কমিশন আপনাকে অনেক প্রণাম জানাই, অনেক সালাম জানাই। প্লিজ দয়া করে বিজেপির ললিপপ হবেন না, প্লিজ দয়া করে বিজেপির ললিপপ হবেন না, তাহলে কিন্তু দেশের মানুষ ক্ষমা করবে না। যারা বাংলার ভোটার তাদের করতে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বর্ধমানের প্রশাসনিক সভা থেকে একযোগে প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনকে নিশানা করেছেন। তিনি প্রধানমন্ত্রীকে বলছেন ওর উচিত আমাদের চেয়ারকে সম্মান করা, কেন বলবে বাংলার সবাই চোর। তার পাশাপাশি তিনি নির্বাচন কমিশনকেও নিশানা করেছেন। তিনি বলছেন বিজেপির ললিপপ হয়ে যাবেন না, তাহলে দেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। এমনটাই বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। খেজুরির দুই বিজেপি কর্মী তাদের মৃত্যুর মামলা এবার সিআইডির হাতে দিল হাইকোর্ট। এই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর দেখতে থাকুন প্রাইম টাইম। খেজুরির দুই বিজেপি কর্মীর মৃত্যুর মামলা, এবার সেই মামলা হাইকোর্ট দিল সিআইডির হাতে। তার কারণ তারা বলছেন সিবিআই এর ওপর ভরসা নেই তাদের, তারা রাজ্য পুলিশকে এই সম্পূর্ণ ঘটনার তদন্তের জন্য বিশ্বাস করছেন, তারা তাদের তদন্তে ভরসা করছেন। কিন্তু সিবিআই এর হাতে এই মামলা গেলে গ্যালারি শো হয়ে যাবে, এমনটাই মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ফলে এসআইটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রাজ্য পুলিশকেই আস্থা রেখেছে, রাজ্য পুলিশের উপরে আস্থা রেখেছে হাইকোর্ট। এসআইটিও গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, তীর্থঙ্কর ঘোষের নির্দেশ ছিল যে এডিজি সিআইডি এবং ডিআইজি সিআইডির তত্ত্বাবধানে একটি তদন্তকারী কমিটি গঠন করতে হবে এবং সেই কমিটি কিন্তু রিপোর্ট জমা দেবে আগামী 25শে সেপ্টেম্বরে। তদন্তে কতদূর এগিয়েছে সেই বিষয়ে কিন্তু রিপোর্ট, অর্থাৎ তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট কিন্তু কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে। এবং ইতিমধ্যেই কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি নির্দেশ দিয়েছেন যে এসএসকেএম হাসপাতালের ময়নাতদন্তের রিপোর্ট তদন্তকারী আধিকারিকদের হাতে কিন্তু তুলে দিতে হবে। তোমার মনে থাকবে পূর্ব মেদিনীপুরে খেচুড়িতে দুই বিজেপি কর্মীর রহস্য মৃত্যু নিয়ে এই মামলা হয়েছিল এবং সেখানে একাধিক কিন্তু অসামঞ্জস্যতা দেখা গিয়েছিল ময়নাতদন্তের রিপোর্টে, যেখানে পূর্ব মেদিনীপুরের হাসপাতালে যে রিপোর্ট দেওয়া হয় ময়নাতদন্তে সেখানে দেখা যায় যে বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু হয়েছে এবং পরবর্তীকালে যখন এসএসকেএম হাসপাতালে যখন রিপোর্ট করা হয় তখন সেখানে দেখা যায় যে বেশ কিছু আঘাতের চিহ্ন এসছে। তারপরেই কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বেশ বলা যেতে পারে অসন্তোষ প্রকাশ করেছিলেন ইজলাসে এবং সেখানে নির্দেশ দিয়েছিলেন যে সিআইডির উপরেই কিন্তু ভরসা রেখেছিলেন তিনি। যদিও আবেদনকারীদের তরফ থেকে বলা হয়েছিল বারবার যে সিবিআই এর হাতে তদন্তভার দেওয়ার জন্য, তবে বিচারপতি নির্দেশ দিয়েছিলেন যে সিআইডির হাতে তদন্তভার থাকবে, এডিজি সিআইডি এবং ডিআইজি সিআইডি তত্ত্বাবধানে একটি কমিটি গঠন করা হবে এবং সেই কমিটি কিন্তু পুরো বিষয়টা তদন্ত করে দেখবে এবং আগামী 25শে সেপ্টেম্বরে সেই তদন্তের কতটা অগ্রগতি হলো সেই সংক্রান্ত কিন্তু রিপোর্ট জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে। বেশ, আগামী 25শে সেপ্টেম্বর তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ প্রিয়াঙ্কা। একের পর এক রহস্য মৃত্যু, কি হচ্ছে আনন্দপুরে জানবো, তবে একটি বিরতির পর দেখতে থাকুন প্রাইম টাইম। ডেঙ্গু সচেতনতার প্রচারে গিয়ে অ্যাসিড আক্রান্ত হলেন এক মহিলা স্বাস্থ্যকর্মী। বাড়িতে জল জমেছে কিনা সেই খোঁজ খবর নিতে তিনি সেখানে পৌঁছেছিলেন, আর তারপরেই মহিলা স্বাস্থ্যকর্মীর পিঠে অ্যাসিড হামলা করা হয়। অতর্কিতেই সেই হামলা হয়, আক্রান্ত হন মহিলা স্বাস্থ্যকর্মী। বাড়ির জমা জল নিয়ে সতর্ক করছিলেন তিনি, তখনই বাড়ির মালিকদের সঙ্গে বচসা বাঁধে আর অতর্কিতেই স্বাস্থ্যকর্মীর পিঠে অ্যাসিড হামলা হয়। রাস্তায় পড়ে ছটফট করতে থাকেন স্বাস্থ্যকর্মী। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। একজনকে গ্রেফতারও করেছে পুলিশ। ডেঙ্গু সচেতনতার প্রচারে গিয়ে মহিলা স্বাস্থ্যকর্মী অ্যাসিড আক্রান্ত একজন মহিলা স্বাস্থ্যকর্মী। ডেঙ্গির সচেতনতা প্রচার করতে গিয়ে অ্যাসিড আক্রান্ত, এটা একটা বলা চলে উদ্বেগের ঘটনা। কারণ ডেঙ্গির সচেতনতা প্রচার করতে তিনি সেখানে গিয়েছিলেন, সাধারণ মানুষকেই তিনি সতর্ক করতে গিয়েছিলেন, বাড়ির জমা জল নিয়ে সতর্কতা দিতে গিয়েছিলেন। আর সেই সতর্কতা দিতে গিয়ে বচসা আর তার জেরে অ্যাসিড আক্রান্ত হতে হচ্ছে একজন স্বাস্থ্যকর্মীকে। এটা রীতিমতো একটা ভয়াবহ ঘটনা, চিন্তার ঘটনা, বিশেষ করে স্বাস্থ্যকর্মীদের জন্য। কারণ আখেরে ক্ষতি তো সাধারণ মানুষেরই রয়েছে, কারণ স্বাস্থ্যকর্মীর যারা রয়েছেন তারা যদি সতর্কতা দিতে গিয়ে আক্রান্ত হতে হয় তাহলে সাধারণ মানুষের বেশ অনেকটাই ক্ষতি থেকে যায় সেই জায়গায়।
এই বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি শান্তনু করণ। দেখব। ডেঙ্গুর সাঁকরাইলে আক্রান্ত হলেন স্বাস্থ্যকর্মী। মহিলা স্বাস্থ্যকর্মীর ওপর অ্যাসিড ছুঁড়ে হামলা চালালো এক ব্যক্তি। যেটা অভিযোগ, কিছুদিন আগে যে বাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া গিয়েছিল এলাকার সাথে সাথে সেই বাড়িতেও মঙ্গলবার সকালে স্বাস্থ্যকর্মীরা যান সার্ভে করতে। ডেঙ্গু সচেতনতা যেমন একদিকে তারা জানাচ্ছেন, বাড়ি বাড়ি ঘুরে মানুষকে সচেতন করছেন, সেই সঙ্গে সার্ভে করে দেখছেন তাদের বাড়িতে কোথাও জল জমে আছে কিনা বা পুরনো টায়ারে কোথাও জল জমে আছে কিনা, যেমনটা তারা সার্ভে করে নজরদারি চালান। এবং সেই সঙ্গে যে বাড়িতে তারা গিয়েছিলেন, যেখানে আক্রান্ত হয়েছিলেন, অভিযোগ যেটা সেই বাড়িতে যে গৃহকর্তা বিপ্লব মান্ডা, তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন স্বাস্থ্যকর্মী, এক মহিলা স্বাস্থ্যকর্মী। তার মুখ ঢাকা ছিল এবং এই বচসা চলতে চলতে তার বচসার কারণ হিসাবে যেটা জানা যাচ্ছে, যেহেতু তাদের বাড়িতে আগে লার্ভা পাওয়া গিয়েছিল, সেখানে আরও কোথাও কিছু নিখুঁতভাবে খুঁটিয়ে দেখার জন্যে তারা নজরদারি চালাচ্ছিলেন। একটা বোতল দেখতে পান, সেই বোতলে জল না অ্যাসিড না কি আছে, এই নিয়ে যখন জিজ্ঞাসাবাদ চলে, এই নিয়ে বিতর্ক শুরু হয় উভয়ের মধ্যে। তার পরবর্তীতেই ওই অভিযুক্ত তিনি ওই মহিলা স্বাস্থ্যকর্মীর মুখ খুলতে বলেন, ওড়না দিয়ে ঢাকা ছিল মুখটা, অর্থাৎ মুখটা দেখি কে আপনি, অর্থাৎ একটা কোথাও হুমকির সুর বা কোথাও একটা দেখে নেবো এরকম একটা মনোভাব নিয়ে তাকে মুখের কাপড় সরাতে বলেন। তিনি যখন সরাননি, ইউটার্ন নিয়েছেন, পেছন ঘুরেছেন, তারপরেই তার উপরে ওই বোতল থেকে অ্যাসিড ছুঁড়ে হামলা চালিয়েছে ওই বিপ্লব মান্না, এমনটাই অভিযোগ। এবং এরপরেই অ্যাসিডের হামলার পরেই ওই স্বাস্থ্যকর্মী রাস্তায় পড়ে জ্বালা যন্ত্রণায় রাস্তায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা ছুটে আসেন। অভিযুক্ত যিনি, তার বাড়ির স্ত্রী, তার স্ত্রী এবং ছেলে অভিযুক্তকে মানুষের হাত থেকে বাঁচানোর জন্যে ঘরে টেনে নিয়ে যায়, কিন্তু স্বাস্থ্যকর্মীকে স্থানীয়রা উদ্ধার করে হাজী এস টি মল্লিক গ্রামীণ হাসপাতাল সেখানে পৌঁছায়। তার পরবর্তীতে স্থানান্তরিত করা হয় একটি নার্সিংহোমে, সেখানে নিয়ে গিয়ে সেখানে তিনি চিকিৎসাধীন। এবং এই ঘটনার খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, সেই গিয়ে অভিযুক্ত বিপ্লব মান্নাকে গ্রেপ্তার করে। এই ঘটনার পর সেখানকার বিধায়িকা তিনিও গিয়েছিলেন, যিনি স্বাস্থ্যকর্মী হাসপাতালে চিকিৎসাধীন, তার সঙ্গে দেখা করলেন। এবং তিনি শুধু নয়, গ্রামবাসীর প্রত্যেকেই এই ঘটনার নিন্দা জানাচ্ছেন। এবং স্বাস্থ্যকর্মীরা তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন এই ঘটনার পর, কারণ তারা বাড়ি বাড়ি সার্ভে করতে যান। সামান্য কথা থেকে তাদের যে কোয়ারিজ, তাদের যে জিজ্ঞাসা, সেখান থেকে যদি মানুষের মধ্যে যে নানা তর্ক বিতর্ক সৃষ্টি হয় এবং তার রিয়াকশানে যদি তাদের আক্রান্ত হতে হয়, তাহলে সেটা খুবই নিন্দনীয় এবং আতঙ্কের। তাই তারা নিরাপত্তার দাবি জানাচ্ছেন প্রশাসনের কাছে। এই ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ, আগামীকাল তাকে হাওড়া আদালতে তোলা হবে, এমনটাই পুলিশ সূত্রে জানানো হয়েছে। হাওড়া থেকে শান্তনু করণ, নিউজ টাইম। এই ধরনের ঘটনা স্বাস্থ্যকর্মীদের মনোবল ভাঙতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এই বিষয়ে একজন স্বাস্থ্যকর্মী তিনি কি বলছেন শুনবো। আজকের ওই ভিআরপি 3 জন ছিল, ওরা ওখানে গিয়ে লার্ভাটা চেক করছিল। করতে করতে যখন বলেছে যে এখানে জল জমে আছে, তখন ওদের সঙ্গে একটু মৌখিকভাবে বচসা হয়েছে। হওয়ার পর ওর মুখে ওড়না দিয়ে বাঁধা ছিল, ওই ওড়নাটা বাঁধা ছিল। ওই যে ব্যক্তি বললেন কি, যে বাড়িতে যাওয়া হয়েছিল, যে ওড়নাটা খোলার জন্য। ও তখন বলেছে আমি ওড়না খুলবো না বলে মুখটা জাস্ট ঘুরিয়েছে। ঘোরার পরই ওনার হাতের বোতল থেকে নাকি মাথা দিয়ে একটা ঠেলে দিয়েছে, ওই অ্যাসিড ঠেলে দেওয়া হয়েছে। ডাক্তার এখানে ডাক্তারখানায় নিয়ে এলেন, ডাক্তার হসপিটালে কি বলল? ডাক্তার কি ছিল? ওনারা ট্রিটমেন্ট করেছিল, অ্যাসিডই ছিল। হ্যাঁ বলুন। ওটা অ্যাসিডই ছিল, মানে ওটা কার্বলিক অ্যাসিড টাইপের ছিল, সাপ মারার জন্য, যেটা ধারে রেখে দেওয়া। এই ঘটনার পর আমরা যোগাযোগ করেছিলাম ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে, তিনি কি জানিয়েছেন শুনবো। কবি লিখেছিলেন, 7 কোটি সন্তানের হে মুক্ত বাঙালি, রেখেছো বাঙালি করে মানুষ তো করণ। আমি জানি না বাঙালির কবে আর এই সত্যি সত্যি সচেতন হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য একদিকে আমরা বলছি সমাজের সর্বস্তরে সচেতনতা তৈরি করতে হবে, সার্বিক অংশগ্রহণ করতে হবে। জনগণের অংশ ছাড়া আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারবো না। তাই রাজ্য সরকারের নির্দেশ মতো পৌরসভা এবং গ্রামাঞ্চলে পঞ্চায়েতগুলির নেতৃত্বে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করার কাজ করছেন এবং যাতে কোনোভাবে কোনো আবর্জনা বা জল না জমে থাকে তার কাজটা করছেন তাদের নিজেদের সাধ্য মতো।
সেখানে এই ঘটনার তিনটি রূপ আছে। একটি হচ্ছে অবশ্যই আমাদের যে উদ্যোগ, জন উদ্যোগে জনস্বাস্থ্য, সেটা বাধাপ্রাপ্ত হবে, সমাজের সর্বস্তরের মানুষের কাছে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। 2 নম্বর যেটি হচ্ছে অত্যন্ত অনভিপ্রেত, দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা, রাগের বশে হোক, অভিমানে হোক, আর অশ্রদ্ধায় হোক, একজন স্বাস্থ্যকর্মী, তাও মহিলা স্বাস্থ্যকর্মীর ওপরে এই আক্রমণ শুধুমাত্র নৃশংস না, অত্যন্ত ঘৃণ্য একটা কাজ। যারা এই কাজের সাথে যুক্ত তাদের যথাযথ উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।